অনিশ্চয়বাবু বললেন, নো প্রবলেম, পেয়ে যাবেন, অফিসে গিয়েই পাতা লাগাচ্ছি। বাক্যালাপ সেরে নিত্যদিনের কাজকর্মে ব্যস্ত হয়ে পড়ল মিতিন। রান্না নিয়ে আরতিকে টুকটাক নির্দেশ দেওয়া, তারা লাগিয়ে লাগিয়ে পার্থকে বাজারে পাঠানো, বুমবুমকে স্কুলের জন্য তৈরি করা, সবই করছে, কিন্তু মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে কেসটা। বুনো হাঁসের পেছনে দৌড়াচ্ছে না তো সে? তাছাড়া মেয়েটাই যদি এভাবে ঘাপটি মেরে বসে থাকে, অপমানটা নির্বিবাদে হজম করে নেয়, তাহলে মিতিনের ছোটাছুটি কি নেহাতি পণ্ডশ্রম হয়ে যাবে না? মেয়েদের এইরকম ছুঁইমুই স্বভাবের জন্য আগেও যে কত ইপটিজিংয়ের কেস ধামাচাপা পড়ে গেছে। এমন ধারা চলতে থাকলে আর কি কেউ মেয়েদের সাহায্য করতে এগিয়ে আসবে? বিকেল নাগাদ মিলল তথ্য। উড়োফোনের মালিকের নাম সত্যপ্রিয় চক্রবর্তী, থাকেন শ্যামবাজারের কাছে 3/C বৃন্দাবন দাস লেনে। এর সঙ্গে স্থানীয় থানার সূত্রে বাড়তি খবর, সত্যপ্রিয় নাকি পেশায় হোমিওপ্যাথি ডাক্তার। সেদিনের ঘটনাটা যে পুলিশ অফিসার তদন্ত করছেন তার নামধামও দিয়ে দিলেন অনিশ্চয়। প্রয়োজনে মিতিন তার সঙ্গেও যোগাযোগ করতে পারবে। সঙ্গে সঙ্গেই পার্থকে ফোন করল মিতিন। শ্যামবাজার মেট্রো রেলের গেটের সামনে দাঁড়াতে বলে দিল পার্থকে। ঘণ্টাখানেকের মধ্যে নিজেও পৌঁছে গেল। সত্যপ্রিয় চক্রবর্তীর হদিশ পেতে অসুবিধে হলো না। পুরনো একটা একতলা বাড়ি, খোলা দরজার বাইরে চক্রবর্তী হোমিও হলের ছোট্ট সাইনবোর্ড। খান 2 সিঁড়ির পর প্রথমে ফালি মতো প্যাসেজ, রোগীদের বসার বেঞ্চি, এছাড়াও বড় বড় দুখানা কাঁচের আলমারি শোভা পাচ্ছে সেখানে। আলমারিতে থরে থরে সাজানো হোমিওপ্যাথিক ওষুধ, অদূরে সবুজ পর্দা, সম্ভবত ওষুধ বানানোর জায়গা। তার পাশে ছোট্ট ঘেরাটোপে ডাক্তারের চেম্বার। রোগীবিহীন চেম্বারে সত্যপ্রিয় একাই আসেন। বছর 60 বয়স, মাথা জোড়া টাক, পরনে পাজামা পাঞ্জাবি আর একটা উলের জহর কোট। মলিন ঘরের অনুজ্জ্বল আলোতে রীতিমতো চকচক করছে ভদ্রলোকের মুখখানা। চেয়ার টেনে বসে থার্ড আইয়ের কার্ড বাড়িয়ে দিলেন মিতিন। সরাসরি বললেন, আমি প্রজ্ঞা পারমিতা মুখার্জি, প্রাইভেট ডিটেকটিভ। আপনাকে কয়েকটা প্রশ্ন করতে এসেছি। ভদ্রলোক রীতিমতো থতমত খেলেন। কার্ডখানা দেখছেন, বিস্ময়ের সুরে বললেন, প্রশ্ন? আমাকে? কি ব্যাপারে? আজ ভোরবেলা একটা বিশেষ নম্বরে ফোন করে আপনি নক্ষত্র চ্যানেলের একটা প্রোগ্রামের কথা কাউকে বলেছিলেন, কারণটা জানতে পারি কি? সত্যপ্রিয় ভুরু কোচকে তাকালেন। আপনাকে কে বলল? আপনার টেলিফোন নাম্বার। ওটা থাকলে নাম ঠিকানা বের করে ফেলা কোনো কঠিন কাজ নয়। দেখো কাণ্ড! সত্যপ্রিয় এবার যেন একটু অপ্রস্তুত হয়েছেন। কোথায় কি একটা নম্বর টিপে ফেলেছি, অমনি ডিটেকটিভের কাছে রিপোর্ট চলে গেল। ফোনটা আমার বাড়িতেই এসেছিল যে। মিতিন অল্প হাসল। পার্থকে দেখিয়ে বলল, আমার হাজবেন্ডের মোবাইলে। ও তাই, বলুন। সত্যপ্রিয় অনেকটা সহজ হয়েছেন। গোয়েন্দাগিরি করেন বলেই বুঝি কৌতূহল নিরসনে ছুটে এসেছেন? কারণ প্রোগ্রামটির বিষয়বস্তু যে অত্যন্ত ডেলিকেট। অত ভোরে ইপটিজিংয়ের ইন্টারভিউ কোনো একজনকে দেখানোর জন্য কেন যে আপনি উদ্গ্রীব হয়ে পড়েছিলেন। সত্যপ্রিয় কয়েক সেকেন্ড নীরব। তারপর টেবিলের পেপার ওয়েট ঘোরাতে ঘোরাতে বললেন, তাহলে সত্যিটাই বলি, ফোনটা আমি করতে চাইলাম আমার এক বন্ধুর ছেলেকে, যে ওই ঘটনার সময়ে ওই কামরাতেই প্রেজেন্ট ছিল। তার বক্তব্য, সেদিন ইপটিজিং কিছুই হয়নি। দুটো ছেলের সঙ্গে ওই পলাশ সামন্ত না কি যেন নাম, খুব ঝগড়া লেগেছিল। পলাশই হাত চালায় প্রথমে, তারপর এসপ্ল্যানেড স্টেশনে ওদের হাত ছাড়িয়ে নামতে গিয়ে আছাড় খেয়ে পড়ে। ছেলেটা স্রেফ আক্রোশের বশে একটা আষাঢ়ে গল্প বানিয়েছে। অ্যাকচুয়াল ঘটনাটা শুনেছি বলেই হঠাৎ প্রোগ্রামটা দেখে আমার খুব মজা লাগছিল। ওকে আর একবার তাই দেখতে বলেছিলাম। পার্থ ফস করে বলে উঠল,
আপনার বন্ধুর ছেলে যখন প্রত্যক্ষদর্শী, সে প্রকৃত ঘটনাটা পুলিশকে জানাচ্ছে না কেন? লাভ কি বলুন? অলরেডি একটা গল্প চাউর হয়ে গেছে। এখন উল্টো কিছু বলা মানেই তো অযথা কন্ট্রোভার্সিতে জড়িয়ে পড়া। কারণ সেও তো এখন প্রমাণ করতে পারবে না ইপটিজিং হয়নি। তবু তার নাম আর ফোন নাম্বারটা কি পেতে পারি? সত্যপ্রিয় কিছুক্ষণ গোঁজ, তারপর কি ভেবে যেন উঠে গেলেন অন্দরে। মিনিট 3 পর একটা চিরকুট হাতে ফিরেছেন। গোমরা মুখে বললেন, এই নিন পাপুর মোবাইল নাম্বার, তবে কাইন্ডলি সত্যটা ফ্ল্যাশ করার জন্য ওকে ফোর্স করবেন না, ও কিন্তু আমার উপর খুব রাগ করবে। কাগজের টুকরোটা ব্যাগে রেখে মিতিন উঠে পড়ল। রাস্তায় এসে পার্থ বলল, কেস পুরো গুবলেট হয়ে গেল। যদি সত্যপ্রিয়বাবুর কথা সত্যি হয়? মিথ্যে হওয়ার তো কোনো কারণ দেখি না। এনিওয়ে, কনফার্ম হয়ে নাও। পাপুকে ফোন করো, প্লাস পলাশ সামন্তকেও চেপে ধরো। কম্পেয়ার করলেই প্রকৃত ঘটনা টের পাবে। সত্যি জানার আরও একটা উপায় আছে স্যার। তুমি যদি একটা রং নাম্বার কল করে বসো, ঠিক তারপরেই কি করবে? আসল নম্বরটা বলেই পার্থর চোখ বড় বড়। নেক্সট কলটা যাচাই করলেই বোঝা যাবে ডাক্তারবাবু ফলস মারলেন কিনা। মিতিন মুচকি হাসল। চলো আগে তাহলে সেই চেষ্টাই করি। মিতিনের অনুমানই ঠিক। ডাক্তার সত্যপ্রিয় চক্রবর্তীর কল লিস্ট পাঠিয়ে দিয়েছে অনিশ্চয়। তালিকা বলছে বৃহস্পতিবার ভোর 5:19 অর্থাৎ পার্থকে দ্বিতীয় কলটা করার পরপরই আর একটা টেলিফোন করেছিলেন ডাক্তারবাবু, এবং সেটি মোটেই তার দেওয়া নম্বরটিতে নয়, বরং সে নাম্বারটার সঙ্গে পার্থর সেলফোন নাম্বারের দারুণ মিল, শুধু মাঝের একটা সংখ্যা আলাদা। সন্ধেবেলা বাড়ি ফিরে খবরটা শুনেই পার্থ মহা উত্তেজিত। তার নাম্বারটা কার জানা গেছে? জনৈক সুব্রত বিশ্বাসের, নিবাস কালীঘাটের সুরেশ হালদার রোড। আর পাপুর নাম্বারটা নিশ্চয়ই নো স্যার, ওই মোবাইলটার গ্রাহক বেহালার SN রায় রোডের অজয় শিকদার, যার নাম পাপু হলেও হতে পারে। সত্যপ্রিয়বাবু ওই নম্বরেও কল করেছিলেন 2 বার, সকাল 8:37 আর সন্ধে 7:26। বলেই মিতিন এক গাল হাসল। টাইম দুটো নোটিস করো। প্রথমটা তুমি সকালে ভদ্রলোককে রিং করলে, তারপর পরেই উনি ফোন করেছিলেন। আর দ্বিতীয়টার সময় আমরা সত্যপ্রিয় বাবুর চেম্বারে। তার মানে আমাদের বসিয়ে রেখে ফোনটা সেরে এসে তারপরে তোমাকে নম্বরটা। পার্থ দুম করে চটে গেল। ডাক্তার তো বহুত ঘোরেল, এভাবে মিসলিড করার অর্থটা কি? সেটাই তো বুঝতে চাইছি। পলাশ সামন্তের সঙ্গে কথা হয়েছে। আজ দুপুরে যাদবপুর ইউনিভার্সিটিতে গিয়ে মিট করে এসেছি। সে তো এখনও নিজের পয়েন্টে স্টিক করেই আছে। বিডন স্ট্রিটে বন্ধুর বাড়ির নেমন্ত্রণ খেয়ে গিরিশ পার্ক থেকে লাস্ট মেট্রোয় টালিগঞ্জ ফিরছিল। ছেলে দুটো আর মেয়েটা আগে থেকেই ছিল কামরায়। 2 মক্কেলের একজন মেয়েটাকে খুব জ্বালাতন করছিল, আর মাঝে মাঝেই ফুঁসে উঠছিল মেয়েটা। প্রায় ফাঁকা কামরায় অন্য যাত্রীরা কেউ কিছু বলছে না দেখে ছেলেটা সিভিলারি দেখিয়ে এগিয়ে যায়। তারপর কথা কাটাকাটি, মারামারি। ব্যাপারটা এবার আন্দাজ করা যাচ্ছে। পার্থ বিজ্ঞের মতো মাথা দোলালো। নির্ঘাত বদমাইশ দুটোর একজন সত্যপ্রিয়র রিলেটিভ। তাকে আড়াল করতেই আদৌ ইপটিজিং হয়নি এমন একটা কাহিনী ফেলেছে ডাক্তার। উফ, কেসটা বোধহয় আর অত সরল নয়। কোনো একটা প্যাঁচ আছে। কি প্যাঁচ ভাবছি। আমার তো মনে হয় পাপুর সঙ্গে যোগাযোগ করে আর কোনো লাভ নেই। ডাক্তার বেটা নিশ্চয়ই তাকে পড়িয়ে রেখেছে। তার কাছ থেকে নতুন কোনো তথ্য পাওয়া যাবে না, বরং সুব্রত বিশ্বাসের ডেরায় হানা দিয়ে চলো। মিতিনেরও সেই রকমই ইচ্ছা। তবে রাতে আর বিশদ আলোচনা করা গেল না। বিমনা মুখে ভাবছে কি যেন, ভেবেই চলেছে মিতিন। পরদিন সকালে বেরিয়ে পড়ল পার্থকে নিয়ে। ট্যাক্সি ধরে সোজা কালীঘাট।
ঠিকানা খুঁজে 10 নম্বর সুরেশ হালদার রোডের আবাসনটির সামনে এসে দাঁড়ালো। ঘড়িতে তখন 9:25। বাড়ির নিচতলাটায় গ্যারেজ, খান পাঁচেক গাড়ি দাঁড়িয়ে। লিফটের খাঁচার পাশে দেওয়ালে সার লেটার বক্স। একটার গায়ে বিশ্বাস পদবিটা জলজল করছে, কিন্তু কোন তালায় তার কোনো উল্লেখ নেই। দারোয়ান টারোয়ানও দেখছি না। কাকে যে জিজ্ঞাসা করা যায়? মুশকিল আসান হতে অবশ্য সময় লাগলো না। এক প্রবীণ মানুষ থলি ভর্তি বাজার নিয়ে ভেতরে ঢুকছিলেন। পার্থ দৌড়ে গিয়ে তাকে ধরেছে। সুব্রত বিশ্বাস নামটা শুনেই বৃদ্ধের কপালে ভাঁজ। কাট গলায় বললেন, 4th ফ্লোর, লিফট থেকে বেরিয়ে ডান দিকে। মিতিনের সঙ্গে বৃদ্ধ লিফটে ঢুকেছেন। 3, 4, 2 বোতাম টিপে দিয়ে বললেন, গানের প্রোগ্রামের ব্যাপারে এসেছেন বুঝি? মিতিনের সপ্রতিভ জবাব, হ্যাঁ। বেশি তাড়াতাড়ি এসে পড়েছেন, দেখুন দেবাদেবী ঘুম থেকে উঠেছেন কিনা। ওরা বুঝি লেট রাইজার? নিশাচরদের খোয়ারি ভাঙতে খানিক দেরি হয়। মন্তব্যটা ছুড়ে দিয়ে 3 তলার লিফট থেকে বেরিয়ে গেলেন বৃদ্ধ। 4 তলার পৌঁছে মিতিনরা নির্দিষ্ট দরজায় এসে বেল বাজালো। কোনো সাড়া নেই। আবার বাজালো বেল। আবার। মিতিন কাহিনীর একটা শুধু রং নাম্বার গল্পের আজকে আমি 2য় পর্বের গল্প পাঠ শোনালাম। তোমরা শুনতে থাকো বন্ধুরা। আগামীকাল একটা শুধু রং নাম্বার গল্পের শেষ পর্ব পড়ে শোনাবো। তোমাদের অসংখ্য ধন্যবাদ ও এক রাশ ভালোবাসা জানাই আমার সঙ্গে থেকে আমার গল্প পাঠ শোনার জন্য।